স্যার আমরা পড়তেছিলাম হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, ঠিক না স্যার? চ্যাপ্টারের নাম তো এটাই। আমরা গতদিন অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। অভিকর্ষজ ত্বরণটা কিসের কিসের উপর নির্ভর করে পরিবর্তন হয়। আমরা একটা জিনিস কি পাইছিলাম, প্রথমে আমরা পেলাম হচ্ছে কি উচ্চতা যদি চেঞ্জ হয় তাহলে অভিকর্ষজ ত্বরণের কি পরিবর্তন হয়। আমরা দেখলাম যে ভূপৃষ্ঠ থেকে যদি উপরে উঠি তাহলে কি হয়, অভিকর্ষজ ত্বরণটা বাড়ে না কমে? কমে। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে কমে, ভূপৃষ্ঠ থেকে নিচে নামলে অভিকর্ষজ ত্বরণ কমে। উপরে উঠলেও কমে, নিচে নামলেও কমে। গতকাল ক্লাসে সেটা চিল্লাই বলতেছিলাম না স্যার? কারণ আমাদের ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে জি ইকুয়াল টু ছিল GM ডিভাইডেড বাই আর স্কোয়ার। উপরে উঠলে এখানে আমরা জানি কি জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। উপরে উঠলে আমাদের আর বাড়ে, তাই কি হবে জি কমে। কথা কি ঠিক আছে না ঠিক নাই? যদি এখানে আর বাড়ে জিটা কমবে না? বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাত শব্দের মানে কি? এটা যদি বাড়ে এটা কমবে। আচ্ছা, আর নিচের দিকে কি ছিল? জি ইকুয়াল টু 4/3 পাই রো জি স্মল আর। এখানে নিচে নামলে আমরা শর্টকাটে লিখতেছি, উপরে উঠলে মানে কি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে, ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে আর নিচে নামলে। এই ফর্মুলাগুলো কেন লিখতেছি স্যার? এটা লিখলাম, এটা ভূপৃষ্ঠ থেকে শুরু করে তার উপরের দিকে জি এর ফর্মুলা এটা, আর ভূপৃষ্ঠ থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত জি এর ফর্মুলা কোনটা? এটা, ঠিক আছে? এখন নিচে নামার জন্য ফর্মুলা কোনটা ইউজ করতে হবে? তাহলে এটা ইউজ করতে হবে। তাহলে নিচে নামলে আমাদের জি প্রপোর্শনাল টু স্মল আর, জি প্রপোর্শনাল টু স্মল আর মানে কি আর কমে। নিচে নামলে আর কমে না বাড়ে? আরটা কমতেছে না স্যার? আর মানে কি বলছি আমরা? কেন্দ্র থেকে দূরত্ব। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে উপরে যদি উঠো এই কেন্দ্র থেকে দূরত্বটা বাড়বে না স্যার? বাড়তেছে তো। আর কেন্দ্র থেকে যদি মানে ভূপৃষ্ঠ থেকে তুমি যদি নিচের দিকে চলে আসো, এই যে এই দূরত্বটা, এই আরটা কি কমে গেল না স্যার? কমতেছে, আর কমে, তাই জিও কমে। কারণ নিচের দিকে হচ্ছে জি আর এর সমানুপাতিক। সো ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলেও জি কমে, নিচে নামলেও জি কমে। এই পরিবর্তনগুলো কেমন আমরা গত ক্লাসে দেখছি, ঠিক কিনা স্যার? এই পরিবর্তনগুলো কেমনে হিসাব করতে হয় সূত্রগুলো দিছিলাম। পড়ছেন কি বাসায় গিয়ে? যদি না পড়ে থাকেন ভালো মতো করে বাসায় গিয়ে আরেকবার পড়ে ফেলবেন, ঠিক আছে স্যার? এটা মনে আছে? তারপর আমরা বলছিলাম কি উচ্চতার কারণে একটা পরিবর্তন হতে পারে জি এর। তারপরে বলছিলাম পৃথিবীর আকৃতির কারণে, সেটা তোমরা সবাই কম বেশি জানো। মেরু অঞ্চলে পৃথিবী একটু চ্যাপ্টা, তাহলে সেখানে ব্যাসার্ধ একটু কম। বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ একটু বেশি, তাই মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম হওয়ার কারণে মেরু অঞ্চলে জি হবে কম না বেশি? জি অঞ্চলে বেশি হবে। ব্যাসার্ধ কম হলে জিটা বেশি, কারণ ভূপৃষ্ঠের জন্য যদি আমরা জি ইকুয়াল টু লিখি জি এম আর স্কোয়ার, এখানে জি এম তো আমাদের সেম, তো সেম মানে হচ্ছে তোমার ভূপৃষ্ঠের হিসাবে যদি চিন্তা করি, ভূপৃষ্ঠের বিভিন্ন পয়েন্টে জি হচ্ছে আর এর বর্গের ব্যস্তানুপাতিক। তো যে পৃথিবীর যে অংশটাতে আর এর মানটা ছোট সেখানে জি বড়, যে অংশে আর এর মানটা বড় সেখানে জি এর মানটা একটু তুলনামূলক ছোট। তাহলে এই যে তুলনামূলক কম বেশির ব্যাপার স্যাপার আছে, এটাই হলো আমাদের কি আকৃতির কারণে হয়ে থাকে। মেরু অঞ্চলে আমাদের ব্যাসার্ধটা ছোট, বিষুবীয় অঞ্চলে বড়, মাঝখানে আস্তে আস্তে করে বিভিন্ন সময় বিভিন্ন রকম পাওয়া যায়, ঠিক কিনা? তো আমরা এই অনুসারে বিভিন্ন মেরু অঞ্চলের মান, বিষুবীয় অঞ্চলের মান 45 ডিগ্রি অক্ষাংশে যেটা আদর্শ মান আছে, আদর্শ মানটা কোথায় নিই? 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে যদি আমরা নিই তাহলে আদর্শ মানটা পাই। ঢাকারটাও মান আমরা বের করে দেখছি, এগুলো মুখস্থ রাখবো তোমরা, এমসিকিউর জন্য কাজে আসবে। তারপরে আমি একটা জিনিস দেখাইছিলাম তোমাদেরকে, সেটা হইল তারপরে আমি তোমাদেরকে দেখাইছিলাম হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের কারণে। তো ওয়েল আমি পৃথিবীর ঘূর্ণনের ব্যাপারটা একটু আরেকবার আঁকি, এইবার একটু বড় করে চিত্র আঁকি, জিনিসটা বুঝতে সুবিধা হয় মতো। গতদিন একটু তাড়াহুড়ো করে বলছি, অনেকে বলছিল যে আরেকবার একটু স্যার বুঝে দিলে ভালো হয়। সিম্পল একটা জিনিস স্যার, এই যে পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর কেন্দ্র কোনটা? ধরো এইটা আমাদের পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে স্যার? এটা আমাদের পৃথিবীর কেন্দ্র। এখন
এইখানে আমরা যে ব্যক্তিটা এই জায়গায় বসে আছে সে কিভাবে ঘুরবে বলো তো দেখি স্যার? সে এমন একটা বৃত্তাকার পথে ঘুরবে না, কিসের কারণে? পৃথিবীর আহ্নিক গতির কারণে এমন একটা ছোট্ট বৃত্তাকার পথে ঘুরবে না। পৃথিবীর আহ্নিক গতি মানে কি? পৃথিবীর আহ্নিক গতি মানে হচ্ছে পৃথিবী তার, এটা যদি আমার নিজক্ষ হয়, আমি যদি পৃথিবী হয়ে থাকি, এই যে আমি এমনে এমনে যেটা ঘুরবো সেটা হচ্ছে আমাদের কি? আহ্নিক গতি। আর বার্ষিক গতি কি? সূর্যকে কেন্দ্র করে যেটা ঘুরে। বুঝছো স্যার? তো এখানে তো আমাদের দৌড়ানো পসিবল না। যদি সুযোগ থাকতো, চারপাশে জায়গা থাকলে আমি একটু দৌড়াই দেখাইতাম কীভাবে বার্ষিক গতি হয়। ঠিক আছে? তো আহ্নিক গতির কারণে পৃথিবীর থেকে আমরা একটু ছিটকে বাইরে চলে যেতে চাচ্ছি, ঠিক কিনা? ঠিক কিনা? কেন? এটাকে কেন্দ্রবিমুখী বল বলতে পারি আমরা, ঠিক কিনা? সো কেন্দ্রবিমুখী বলের কনসেপ্টটাতে বলছি কিভাবে কি কনসিডার করে আমরা একটা সুডু ফোর্স নিয়ে আসছি, মিথ্যা একটা বল নিয়ে আসছি। তো সেটার দিকে আমরা আর যাচ্ছি না। আমরা জাস্ট মনে রাখবো যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে চাইলেই সে বাইরের দিকে একটা কি করবে? বল অনুভব করবে। সেই বলটাকে আমরা কি বলতেছিলাম? এফ, আমরা ইয়াকে কি বলতাম যেন? সি। ঠিক আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্রবিমুখী বল। তো কেন্দ্রবিমুখী বল একটা অনুভব করবে। কেন অনুভব করতেছে বলো তো দেখি স্যার? এই যে বরাবর কেন্দ্রবিমুখী বল অনুভব করবে, এই অক্ষ থেকে বাইরের দিকে স্যার এটা কি অনুভব করবে? কেন্দ্রবিমুখী বল ছিটকে যাওয়ার প্রবণতা অনুভব করবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার এই জায়গায় ভদ্রলোক, এখানে আমি বসে আছি, ধরো এই আমার মতো একটা ভদ্রলোক বসে আছে এখানে। তো পৃথিবী আমাকে কোন লাইন বরাবর টানবে? এই যে কেন্দ্র বরাবর। কারণ মহাকর্ষ বল বা অভিকর্ষ বল কোন বরাবর কাজ করে? পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করতেছে স্যার। এই অভিকর্ষ বলটা কেন্দ্র বরাবর কাজ করতেছে, তাহলে এদিকে একটা আমরা বল পেলাম, এই বলটাকে আমরা বলতেছি এফজি। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমার এই যে ঘূর্ণনের কারণে যে বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা আছে, যেই বলটা আছে, সেই বলটা আমার জি থেকে কিছু অংশ খেয়ে ফেলতেছে না, কমাই ফেলতেছে না? তো আমার জি থেকে যেই অংশটা কমাই ফেলতেছিল সেটাকে আমরা এভাবে উপাংশ দিয়ে লিখতে পারি। এখানে একটু খেয়াল করে দেখো, পৃথিবীর এই যে কোণ, এই কোণটাকে, ছোট্ট কোণটাকে আমরা কি বলতে পারি? ল্যামডা বলি। এই ল্যামডা মানে হচ্ছে আমাদের পৃথিবীর অক্ষাংশ, যেটাকে বলা হয় পৃথিবীর অক্ষাংশকে আমরা ল্যামডা বলতেছি। ল্যামডাটা হিসাব করে বিষুবীয় অঞ্চল থেকে কত ডিগ্রি কোণে আছে ওই পজিশনটা। যেমন বাংলাদেশের জন্য এটা 23-এর কাছাকাছি কিছু একটা, 23.5 বা 22.5, 23.5। ভেরি গুড, ওইটাই বলতেছিলাম। আচ্ছা, এবার এটা যদি ল্যামডা হয়, অনুরূপের কারণে এটাও ল্যামডা হবে। তার মানে দাঁড়াচ্ছে আমার কেন্দ্রবিমুখী বলের উপাংশ এদিক বরাবর আছে হচ্ছে এফ সি কস ল্যামডা। বুঝছো স্যার নাকি বুঝো নাই? তাহলে এফ সি কস ল্যামডা আমার এই জি থেকে কমাই ফেলতেছে না স্যার? জি থেকে কমাই ফেলতেছে। তাহলে আমার লব্ধি বলটা কি হবে? লব্ধি বলটা কি হবে? লব্ধি বল হবে হচ্ছে তোমার এফ জি মাইনাস এফ সি কস ল্যামডা। ঠিক আছে স্যার? সবাই বুঝতে পারছো? তাহলে এটা আমার লব্ধি বল, এটা আমি পৃথিবী ঘোরার কারণে আসলে এটা অনুভব করতেছি। অনুভব করা উচিত ছিল কোনটা? এইটা। আমার অভিকর্ষ বল হওয়া উচিত ছিল এটা, আর আমরা অনুভব করতেছি কোনটা? এটা। তাহলে এই অংশটা আমার এখান থেকে কমে যাচ্ছে, ঠিক না? এখন এফ সিটা হিসাব করা লাগবে। এফ সি আমরা হিসাব করার সময় এখানে কি করছি? এইটা আমাদের এম জি ছিল, এখান থেকে আমরা কি করতেছি? এম ওমেগা স্কোয়ার স্মল আর কস ল্যামডা। স্মল আরটা কি? আমাদের স্মল আরটা হইল এই যে ঘূর্ণন অক্ষ থেকে যে দূরত্বটা আছে সেইটাকে বলতেছি। বুঝছো? পৃথিবীর যে ব্যাসার্ধ এই যে বরাবর, এইটাকে আমরা বলছি ক্যাপিটাল আর। এইখানে যদি আমরা পয়েন্টগুলোর নাম দিয়ে দিই, কেন্দ্রটাকে আমরা ও বলতেছি, এটা ধরো যে আমরা এম বলতেছি, বা এটাকে আমরা এ বলি নাকি স্যার? এটাকে আমরা বি বলতেছি। ও এ বি যদি বলি, তাহলে ও এ বি ত্রিভুজ থেকে আমরা সিম্পলি ত্রিভুজ ও এ বি হতে আমরা কি বলতে পারি? ত্রিভুজ ও এ বি হতে এটা যদি আমাদের ল্যামডা হয়, এটাও ডেফিনেটলি ল্যামডা, একান্তর কোণ ল্যামডা। তাহলে এখান থেকে আমরা কস ল্যামডা ইকুয়াল টু বলতে পারি, বলো, স্মল আর ডিভাইড বাই ক্যাপিটাল আর। ত্রিভুজের ত্রিকোণমিতি সূত্র ইউজ করে দাও। তাহলে স্মল আর ইকুয়াল টু আমরা লিখতে পারি ক্যাপিটাল আর কস ল্যামডা। তাহলে সেটা যদি আমরা এখানে বসাই দিই, আর এখানে আমরা এম জি, আমাদের এই ল্যামডা কোণে যেহেতু পরিবর্তন হয়েছে, এটাকে এম জি ল্যামডা বলতেছি আমরা ঘূর্ণনের জন্য, যেটা হয় এম এম সব দিক থেকে কাটাকাটি চলে যায়,
জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার, এটা ক্যাপিটাল আর কস ল্যামডা আরেকটা কস ল্যামডা, তাহলে একসাথে যদি আমরা করে ফেলি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তার মানে পৃথিবীর ঘূর্ণনের কারণে আমার ঠিক এই পরিমাণ অভিকর্ষজ ত্বরণ কমে যাচ্ছে, এই পরিমাণ অভিকর্ষজ ত্বরণ কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এই যে এই পরিমাণ অভিকর্ষজ ত্বরণ কমে যাচ্ছে, এইটা কিসের উপর নির্ভর করতেছে দেখতেছ, ল্যামডার উপর নির্ভর করতেছে। কমে যাওয়া পরিমাণটা ল্যামডার উপর নির্ভর করতেছে, মানে এক এক অক্ষাংশের মানুষজন ঘূর্ণনটাকে এক এক রকম করে ফিল করে। ল্যামডার মান যখন 0 বিষুবীয় অঞ্চলে, তখন কজ সর্বোচ্চ মান পাওয়া যায়। কজের সর্বোচ্চ মান কত, 1, সর্বনিম্ন মান কত, 0। তাহলে কজের সর্বোচ্চ মান 1 এর জন্য এটা আমরা ওমেগা স্কোয়ার আর পাবো। সাংঘাতিক ব্যাপার, বিশাল একটা অংশ এখান থেকে কমে যাবে। তুলনামূলক বিশাল মানে খুব বেশি বিশাল এরকম না, তো তুলনামূলক এটার মান কমে যাচ্ছে ঘূর্ণনের কারণে। আবার এই ল্যামডার মান 90 করে হিসাব করে দেখো তো, কস 0 মান হয়ে যাবে, তার কোনো অংশই কমবে না। তার মানে ল্যামডার মান 90 কখন হয়, মেরুতে হয়। ল্যামডার মান 90 হয় মেরুতে, তার মানে মেরুতে ঘূর্ণনের কোনো প্রভাব নাই, ঘুরার কারণে কোনো জি এর মানটা কমে না। সে এমনিতেও পয়সাওয়ালা, তার উপরে তার থেকে খাওয়ার পরিমাণটা কমে যাওয়ার পরিমাণটা নাই, বুঝতে পারছো? তো এমনিতেও মেরু অঞ্চলে আরেকটু বেশি পরিমাণে বলটা অনুভব করে বা ত্বরণটা থাকে, আর বিষুবীয় অঞ্চল তো সে কম ছিল, তার কাছ থেকে আরো কিছু পরিমাণ ঘূর্ণনের কারণে বেশি পরিমাণে কমে যাচ্ছে। এই জিনিসটাকে বুঝতে পারছো? তুমি ডিরেক্ট ওইভাবে ফিজিক্যালি ফিল করতে পারবা না, এক্সপেরিমেন্টালি করতে গেলে তুমি বুঝতে পারবা। পারফেক্টলি তুমি এক্সপেরিমেন্ট যদি করতে পারো, সুন্দর মতো করে সময় মাপতে পারো কারেক্টলি, ধরো টি এর দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিয়ে যদি তুমি সময়টা ভালো মতো মাপতে পারো, দেন ইউ উইল গেট ডিফারেন্ট ভ্যালু। ঠিক আছে? সো বিভিন্ন ইয়ার জন্য টাইমের ডিফারেন্ট ভ্যালু পাবা, তখন তুমি দেখবা যে অ্যাকচুয়ালি ভিন্ন ভিন্ন জিনিসটা আসবে। কিন্তু তুমি অ্যাজ এ হিউম্যান বিং, মানে তোমার ফিলিংস থেকে এটা খুব একটা ফিল করতে পারবা না, এত বেশি পার্থক্য আসলে নাই। তো গতদিন দেখাইছিলাম না যে জি এর কি পার্থক্য হয়, একটা 9.78 আর একটা 9.83 ছিল, 4 দশমিক পর্যন্ত দেখাইছি। আচ্ছা দেখো স্যার, এখন শোনো, তোমরা এখন প্রশ্ন বলতে পারো, স্যার এই ল্যামডার জন্য কেন পরিবর্তন হচ্ছে, ল্যামডার জন্য কেন পরিবর্তন, সবাই একটু দেখো তো স্যার এদিকে, সবাই একটু দেখো, ল্যামডার জন্য পরিবর্তন হচ্ছে, একটু দেখলে বুঝতে পারবা। ওই যে উপরের দিকে ধরো মেরুর কাছাকাছি একটা জায়গায় কোন এক ব্যক্তি আছেন, তো তার জন্য ঘূর্ণন ইয়াটা কিরকম হবে, এরকম হবে না স্যার? তার ঘূর্ণনের যে ব্যাসার্ধ সেটা ছোট না স্যার অনেক, বুঝতে পারছো? ছোট্ট বৃত্তে ঘুরতেছে না সে, তো সে যদি ছোট্ট বৃত্তে ঘুরে, সে বাইরের দিকের বলটা কম অনুভব করবে না? ছোট্ট বৃত্তে ঘুরলে বাইরের দিকের বলটা কম অনুভব করবে, বড় বৃত্তে বেশি অনুভব করবে, যেহেতু ওমেগা সেম। এই যে দেখো না স্যার, এই যে বাচ্চারা, এফসি ইকুয়াল হচ্ছে কি এম ওমেগা স্কোয়ার আর। পৃথিবীর ঘূর্ণন তো সেম স্যার, ওমেগা সেম, পৃথিবীর ভরও সেম, ওমেগাও সেম। সো পৃথিবীর না, বস্তুটার বড় সেম, ওমেগাও সেম, জাস্ট আমরা করছি কি পজিশন চেঞ্জ করে দিছি। আর তাহলে ঘূর্ণন ব্যাসার্ধ যেখানে কম সেখানে কম ছিটকে যেতে চাইবে, ঘূর্ণন ব্যাসার্ধ যেখানে বেশি সেখানে বেশি ছিটকে যেতে চাইবে, ঠিক না? কারণ দেখো না, পুরো পৃথিবীর ওমেগা যেটা, সেই ওমেগায় তো সেই ঘূর্ণনিয়াতে তো এটা ঘুরবে, ঠিক কিনা? পাঙ্খার ক্ষেত্রে, ফ্যানের ক্ষেত্রে আমরা ওমেগা সেম ধরে প্রত্যেকটা পয়েন্টে, পৃথিবীর এখন প্রত্যেকটা জায়গায় তো সবার কি সেম ইয়াতে ঘুরতেছে। দেখো বাংলাদেশে 24 ঘন্টা একদিন হচ্ছে, ইন্ডিয়াতে, রাশিয়াতে, আফ্রিকাতে, সব জায়গায় 24 ঘন্টা একদিন না, কারণ ওমেগা সেম। তো এখন দেখো ওমেগা কেমনে বের করবো, ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। ওই যে এখানের মধ্যে 24 ঘন্টা বসাই দিবা, আর যদি ঘন্টায় ভালো না লাগে 3600 সেকেন্ড বসাই দিবা, ওমেগা অটোমেটিক পেয়ে যাবা। বুঝতে পারছো? পৃথিবীর ওমেগা এটা পৃথিবীর ওমেগা, সেই ওমেগাটা এখানে বসাইতে হবে, বুঝতে পারছো? এবার তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারে যে, বলবে স্যার আমাদের পৃথিবীর এই ঘূর্ণনটা 24 ঘন্টায় একদিন হচ্ছে না, সো কত ঘন্টায় একদিন হলে, কত ঘন্টায় একদিন হলে আমরা পৃথিবী থেকে ছিটকে চলে যাব বা ওজনহীন অনুভব করব? সেই ক্ষেত্রে আমরা কি করে দিব, এই ল্যামডা জি ল্যামডার মান কত ধরে নিব,
শূন্য ধরে নিব, কারণ ওজনহীন অনুভব করতেছি। ল্যামডা জি এর মানটা কত ধরে নিব? শূন্য ধরে নিব। শূন্য ধরে নিয়ে ওমেগাটা হিসাব করে নিয়ে আসবা। ওমেগা থেকে টি হিসাব করবা, টিটাকে ঘন্টায় বের করবা, ঘন্টায় বের করলে তোমরা কি পেয়ে যাবা? যে কত সময় পরে এটা আমরা পৃথিবী কত ঘন্টা একদিন হলে আমরা ওজনহীন অনুভব করব। বুঝতে পারছো? ভেরি গুড। হোপফুলি তোমাদের আবার আগের পড়া গতকালকে যা পড়াইছে মোটামুটি আবার একটু মনে পড়ে গেছে। কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে গেছে। কোনো প্রশ্ন কি আছে স্যার? কোনো প্রশ্ন আছে? নাই স্যার। তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নটাতে যাই। আমাদের এখন পড়তে হবে গ্রহ নক্ষত্রের হিসাব। ঠিক আছে স্যার? আমরা লিখব যে ক্যাপলারের সূত্র, গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলারের সূত্র। টাইমটা একটু বলবা কি আমাকে? 24। গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলারের সূত্র। গতি সম্পর্কিত কেপলারের সূত্র। সো গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। তো এই যে আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে কিউরিসিটি জানার ইচ্ছা থেকে আসলে আস্তে আস্তে ধীরে ধীরে এই ক্যাপলারের সূত্র চলে আসছে। শুরুর দিকে অনেকজন বিজ্ঞানী মহাকাশের এই জিনিসগুলো নিয়ে গবেষণা করতেন। হ্যাঁ, ইভেন গ্যালিলিও, অ্যারিস্টটল নিজেও মাঝে মাঝে ভাবছেন, অ্যারিস্টটল সব কিছু নিয়ে ভাবতে পছন্দ করতেন, গ্যালিলিও করছে। টলেমি নামক একজন বিজ্ঞানী ছিলেন, টলেমি কিন্তু তোমার মহাকাশ নিয়ে খুব ভালো রকম করে চিন্তা ভাবনাগুলো করছেন। সো টলেমি বলো, অ্যারিস্টটল বলো, ওনাদেরকে আমরা বিজ্ঞানী না বলে দার্শনিকই বলি। তারা যেহেতু শুরুর দিকের বিজ্ঞানী ছিলেন, বিভিন্ন কিছু সম্পর্কে দর্শন বা ফিলসফিটা বলতেন। ফিলসফির কথা আমি তোমাদেরকে বারবার করে বলছি, কেন দার্শনিক থেকে বিজ্ঞানের উৎপত্তি, ফিলসফি থেকে আসছে মেটাফিজিক্স, সেখান থেকে ফিজিক্সের উৎপত্তি। সো বেসিক্যালি ফিলোসফার না থাকলে, দার্শনিক না থাকলে বিজ্ঞানের আজকে কোনো অস্তিত্ব থাকতো না। তো এই টলেমি, এরিস্টটলদের মতো দার্শনিকদেরও কথাগুলোকে আমরা এখানের মধ্যে কনসিডারেশনে নিয়ে আসি। তো প্রথম দিকে বলতে পারো যে টলেমি তোমার জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন ঘটনাগুলোকে উনি কি কথাবার্তা বলছে আর কি এটা নিয়ে। এরপরে এটা নিয়ে তোমার নিকোলাস কোপারনিকাস, সেও কাজ করছেন। পরবর্তীতে মোটামুটি একটু গুছানো কাজ করছেন, মঙ্গল গ্রহের গতিপথটা নিয়ে মোটামুটি কাজ করছিলেন। হচ্ছে কি তোমাদের এর নাম জানে কি? টাইকোব্রে। তো টাইকোব্রে, এই টাইকোব্রের কিছু মঙ্গল গ্রহের গতি নিয়ে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে মঙ্গল গ্রহের বিভিন্ন গতিকে সে অ্যানালাইসিস করে কিছু থিওরি ডেভেলপ করছিলেন। সেই থিওরিগুলোকে কাজে লাগায়ে তারই শিষ্য বলতে পারো, কোনো জায়গায় শিষ্য লিখা আছে, কোনো জায়গায় লিখেছে সহকর্মী মানে কলিগ, একসাথে ওনারা কাজ করতেছিলেন। সো তারই সহকর্মী তোমার হচ্ছে কি ক্যাপলার গ্রহ নক্ষত্রের গতি নিয়ে সূত্রগুলো দিচ্ছেন। বুঝতে পারছো? সো ক্যাপলারের কথা বলার আগে আমাদেরকে অবশ্যই টাইকোব্রের কথা মনে রাখতে হবে। সো টাইকোব্রের জিনিসগুলোর সাথে এক্সট্রা অ্যাড করে ক্যাপলার সূত্রগুলো প্রদান করছে। লিখো স্যার, ক্যাপলারের 3টে সূত্র আছে। 3 সংখ্যাটা অনেক সুন্দর তো। আচ্ছা লিখো যে গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলারের সূত্র সমূহ। নাম্বার 1 লিখো, প্রথম সূত্র, ব্র্যাকেটে লিখবা উপবৃত্তাকার কক্ষের সূত্র। প্রথম সূত্র ব্র্যাকেটে এটার নাম লিখবা উপবৃত্তাকার কক্ষের, কক্ষপথের বলছি না আমরা, কক্ষের বলছি, কক্ষের সূত্র। হ্যাঁ, না কক্ষের সূত্রই লিখো তারপর। হ্যাঁ হ্যাঁ,
একটা হলো অক্ষ, অক্ষকে কেন্দ্র করে যখন ঘুরে সেটা হলো কক্ষ বা কক্ষপথ। লিখছো স্যার? তাহলে বিবৃতিটা একটু লিখে ফেলো তো স্যার। সূর্যকে একটি ফোকাসে রেখে প্রত্যেক গ্রহই উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। তো আমরা প্রথম সূত্রে লিখব, সূর্যকে একটি ফোকাসে রেখে প্রত্যেক উপগ্রহ, এরকমই তো বলছি নাকি স্যার? প্রত্যেক গ্রহই, উপগ্রহ লিখে পাচ্ছি, গ্রহই সূর্যের কেন্দ্র করতে গ্রহই করে, প্রত্যেক গ্রহই একটি উপবৃত্তাকার পথে ঘুরে। বাচ্চারা একটু খেয়াল করো, আমরা যদি চিন্তা করি উপবৃত্ত শেপটা কেমন, এই যে এরকম, এক্সাক্ট ডিমের মতো না, ডিমটা একদিকে একটু মোটা থাকে একদিকে একটু চিকন থাকে, কিছু কিছু ডিম আবার এরকম সোজা থাকে আর কি। হ্যাঁ, সাপের ডিম আবার এরকম বলতে পারো, কিন্তু এটা সাপের ডিম ভিডিওই তো দেখছি, সামনে দেখিনি। হ্যাঁ, তো দেখো স্যার উপবৃত্তাকার, আবার ওইটা তো 3D, এটা 2D আর কি। হ্যাঁ, তো এরকম ডিম্বাকৃতির বলতে পারো কাছাকাছি, বাট এটাকে আমরা উপবৃত্ত বললে সবচেয়ে বেশি ভালো। উপবৃত্তের কিন্তু কেন্দ্র থাকে, আবার দুইটা ফোকাস থাকে। কেন্দ্র, আমি যদি অক্ষ চিন্তা করি, এই যে এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, এইটা হলো আমাদের কেন্দ্র, আর এগুলোকে আমরা বলতেছি ফোকাস। এই যে এইখানে একটা, এখানে একটা, এগুলাকে আমরা বলতেছি ফোকাস। কেন্দ্র থেকে সমান সমান দূরত্বে থাকবে ফোকাসগুলা। তো এখানে বলতে চাচ্ছে যে সূর্যটাকে একটা ফোকাসে রেখে, আমাদের যে গ্রহ আছে, গ্রহটা উপবৃত্তাকার পথে কেন্দ্র করে ঘুরে। তবে এই উপবৃত্তটা প্রায় বৃত্তের কাছাকাছি, হালকা একটু লম্বাটা আর কি। হ্যাঁ, একেবারে যে আমার অনেক বেশি পার্থক্য তা কিন্তু না। বুঝতে পারছো নাকি পারো নাই? তাহলে এভাবে একটা উপবৃত্তিকার পথে কেন্দ্র করে ঘুরতেছে, এটা হচ্ছে আমাদের কেপলারের প্রথম সূত্র। এবারে দ্বিতীয় সূত্র লিখো। দ্বিতীয় সূত্রের নাম হলো ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র। সূর্য ও গ্রহের সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল সৃষ্টি বা উৎপন্ন করে। উৎপন্ন লিখো। আচ্ছা, না অতিক্রম শব্দটা এখানে ইউজ করছে, অতিক্রম লিখলেই বেশি ভালো। ক্ষেত্রফল কেমন অতিক্রম করে আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এটা লিখে ফেলো। লিখা হলে আমি চিত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো স্যার, এই যে দেখো
আমাদের কথা বলে না, কথা বললে হবে না স্যার। এই যে আমাদের এখানে আছে ধরো যে সূর্য, আমাদের এখানে আছে ধরো যে কি পৃথিবীটা, হ্যাঁ, বা যে কোনো গ্রহ, সে এখানে ছিল একটা নির্দিষ্ট সময় পরে, আমরা এখানে বললাম টি সময় পরে, সে এখানে মাঝখানের সময়টা কত টি। সেমভাবে স্যার আমরা চিন্তা করলাম পৃথিবীটা এখানে ছিল বা গ্রহটা এখানে ছিল, তারপরে এখানে চলে আসছে, এটাকে আমরা বলতেছি কি টি। ঠিক আছে স্যার, এখানেও সময়টা কতক্ষণ টি। এবার দুইটা টি, দুইটাতে সময় একই, একই সময় যদি নিই সমান সময়ে, আমরা এখানে সংযোজন সরলরেখা ঘোরানোর কারণে যেই ক্ষেত্রফলটা মাঝখানে অতিক্রম করে আসছে সেই দুইটা কি পাবো, সেম পাবো। এটাকে যদি আমরা এরিয়া A1 বলি, এটাকে যদি আমরা এরিয়া A2 বলি, এখানে অবশ্যই অবশ্যই A1 ইকুয়াল A2 হবে। বুঝতে পারছো নাকি পারো নাই? কারণ এইখানে আমাদের T1 টাইম ইকুয়াল টু টি ছিল, T2 টাইম ইকুয়াল টু টি ছিল। সমান সময় যেহেতু ক্ষেত্রফলটা আমাদের কি আসছে, সমান আসছে। উপবৃত্তাকার হইলেও এটা গতিটাকে বুঝতে খুব সাহায্য করে। পৃথিবী কিভাবে গতিশীল হয় সেই গতিটাকে বুঝতে খুব সাহায্য করতেছে কে, এই সূত্রটা। সমান সময়ে সূর্য এবং গ্রহের সংযোগ সরলরেখা সমান ক্ষেত্রফল অতিক্রম করে। চট করে এঁকে ফেলো। সূর্য, সূর্যের রং কি? তুমি সূর্য থেকে আলো যে দেখো, ওই আলোর রং কি? আলো কি হলুদ? বাবারা শোনো শোনো, আলো কিন্তু সাদা। হ্যাঁ তুমি বলতে পারো স্যার সূর্যকে একটা হলদে হলদে কেন লাগে, আকাশ কেন নীল লাগে? এটা তোমাদের সেকেন্ড ব্যাপারে লাইট বা আলো পড়ানোর সময় বুঝাবো। হ্যাঁ, সূর্যের প্রকৃত রং যদি তুমি বলো সাদা হবে। ওই যে বললাম তো সূর্যকে কমলা, তুমি পৃথিবী থেকে সূর্যকে কমলা দেখতেছো কেন, কমলা দেখে এগুলো আলোতে বলবে। আজকে চ্যাপ্টারে যদি বলি এই চ্যাপ্টারে পড়া হবে না। হ্যাঁ হ্যাঁ না, রং ঠিকঠাক মতো করছো। মানে আর্ট ইজ অ্যাবাউট পারসেপশন। তোমার পারসেপশনটা কেমন, তুমি তো কমলাই দেখতেছো, কিন্তু বিজ্ঞান তো শুধু পারসেপশনের ব্যাপার না, বিজ্ঞান তো অকাট্য সত্য যেটা সেটাকেই মানতে হবে, ঠিক না? সো বিজ্ঞানের ক্ষেত্রে আমাকে জানতে হবে সূর্যের মধ্যে আসলে বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল সকল বর্ণের রঙের আলো আছে। ওই সবগুলো যখন একসাথে আসে সব মিলেমিশে কি হয়ে যায়, সাদা হয়ে যায়। সো সূর্যের রং সাদা। সূর্য একটা জ্বলন্ত না স্যার, নট রিয়েলি। সূর্য কিন্তু জ্বলতেছে না, সূর্যের মধ্যে নিউক্লিয়ার রিয়াকশন বা নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হচ্ছে। ওই বিক্রিয়ার ফলে উৎপন্ন শক্তিটাই বিকিরণ হিসেবে চলে আসতেছে। বললাম তো এইগুলো নিয়ে আমরা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6, 7, 8 এগুলোতে আলোচনা করবো। 8-এ ভিনের সূত্র, কৃষ্ণবস্তু বিকিরণ, এগুলো নিয়ে পড়ালেখা করলে তখন বুঝতে পারবা কেমন। সো আমরা চ্যাপ্টার 6, 7, 8 এগুলোতে আস্তে আস্তে করে জিনিসগুলোকে ভেঙে চুরে পড়বো। হ্যাঁ, আপাতত সূর্য নিয়ে আমরা কিউরিওসিটি না দেখাই এদিকে আসি, ঠিক আছে? গুড, কিউরিওসিটিটা রাখো, সেকেন্ড ইয়ারে আমরা পড়বো। সেকেন্ড ইয়ার মানে বেশি দিন নাই স্যার, মাত্র 10 মাসের ভিতরে সেকেন্ড ইয়ারও শেষ আপনাদের। মাত্র 10 মাসে ফার্স্ট ইয়ার তো শেষই, সেকেন্ড ইয়ারে শেষ হবে। তো এখন পড়াটা হবে একদম টান টান উত্তেজনার পড়া, ঠিক আছে? সবাই তুলে ফেলছেন? এই সূত্র 3 লিখেন স্যার এবার। তৃতীয় সূত্র লিখেন। তৃতীয় সূত্র লিখেন। হ্যাঁ, তৃতীয় সূত্রের একটা নাম আছে আবর্তনকালের সূত্র। তৃতীয় সূত্রের নাম হচ্ছে কি, আবর্তনকালের সূত্র। আবর্তনকালের সূত্র আবর্তনকালের সূত্র হচ্ছে সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকাল
সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তন, এটা তৃতীয় সূত্র, হ্যাঁ, আবর্তন কালের বর্গ সূর্য হতে গ্রহটির গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে কি লিখবো? সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্ব নিব, যেহেতু দূরত্ব কম বেশি আছে, দেখো এদিকে কম দূরত্ব, এদিকে বেশি দূরত্ব, তাই এখানে যেটা নিব সেটা হচ্ছে গড় দূরত্ব, যেটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি, কেন্দ্র থেকে দূরত্ব মানে গড় ব্যাসার্ধ বলতে পারি আর কি। হ্যাঁ, তো ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, ঠিক আছে স্যার, গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। গড় দূরত্ব বলো, গড় ব্যাসার্ধ বলতে পারো, সমস্যা নাই, অনেক জায়গায় হয়তো গড় ব্যাসার্ধ হিসেবে লিখতেছে, কোনো টেনশন নাই। তাহলে আমরা টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব বলবো, ঠিক আছে স্যার। তাহলে এক এক গ্রহের জন্য, পৃথিবীর জন্য, মঙ্গলের জন্য এক একটা জন্য এক রকম করে আমরা এভাবে যদি করি, হঠাৎ করে তোমাকে বলবে এইটা পৃথিবীর সূর্যের চারদিকে যে ঘূর্ণন, যে কক্ষপথের ব্যাসার্ধ হঠাৎ করে কমে আসলে কয় বছরে একদিন হবে, কি বিষয় আসো, এইগুলো নিয়ে প্রশ্ন যদি করে তখন আমরা এই কেপলার সূত্র দিয়ে করব, ঠিক আছে। এরকম করে আপনারা করে ফেলতে পারবেন। হঠাৎ করে যদি তোমার পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ কম বেশি হয়ে গেলে তখন কি আমাদের বছরের দিন সংখ্যা, আবর্তনকালটা কি, যেমন পৃথিবীর আবর্তনকাল কত, সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনকাল কত, সাবাস, 365 দিন। পৃথিবীর আবর্তনকাল সূর্যের চারদিকে 365 দিন। তোমাকে যদি বলে যে পৃথিবীর আবর্তনকাল 250 দিন হয়ে গেল, বা 260 দিন হয়ে গেল, বা 240 দিন হয়ে গেল, তখন তখন পৃথিবী সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত হবে, কত হতো, এরকম প্রশ্নগুলো করতে পারে, ঠিক আছে স্যার। এই বুঝতে পারছো? কেপলারের সূত্রগুলো আসলে পারবা, জ্ঞানমূলক প্রশ্ন আসলে পারবা। আচ্ছা, এইবারে এমসিকিউর জন্য 2টা লাইন লিখে রাখো স্যার, এমসিকিউর জন্য 2টা লাইন লিখে রাখো। স্কোয়ার দিনে, সরি স্কোয়ার, এবারে 2টা লাইন লিখে রাখো। কেপলারের সূত্র হতে পাই, 1 নম্বর, দুইটা সিদ্ধান্ত নিতে পারে। কেপলারের সূত্র হতে সিদ্ধান্ত লিখতে পারো। কেপলারের সূত্র হতে সিদ্ধান্ত 1, গ্রহের আবর্তনকাল এর ভরের উপর নির্ভর করে না। গ্রহের আবর্তনকাল, গ্রহটা কত বড় বা ছোট এটার উপর নির্ভর করে না। সো গ্রহের আবর্তনকাল এর ভরের উপর নির্ভর করে না, 1 নম্বর। এরপরে লিখবেন হচ্ছে স্যার, এরপরে লিখবেন সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যত কম হয়, সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যত কম হয় এর আবর্তনকাল তত কম হয়, মানে আর যত কম
টিও তত কম, সেটা বোঝাচ্ছে আর কি। সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যত কম হয় এর আবর্তন কালও তত কম হয়। এই দুটো সিদ্ধান্ত আমরা নিতে পারি বিশেষ করে ক্যাপলারের তৃতীয় সূত্র থেকে। লিখছেন স্যার? আমাকে একটু সময়টা বলেন তো, কয়টা বাজছে? 45, ঠিক আছে, সমস্যা নেই। লিখছো স্যার? এই তাহলে মোটামুটি ক্যাপলারের সূত্র শেষ। আমরা শোনো, চ্যাপ্টারের আমরা মোটামুটি প্রায় মাঝামাঝিতে চলে আসছি। আজকের আরেকটু টপিক যেটা আছে হোপফুলি আজকে শেষ করে দেবো, এইটুকু শেষ করলে মাঝখানে একদম মাঝামাঝি শেষ, ঠিক আছে? চ্যাপ্টারের মাঝামাঝি শেষ, মাঝামাঝি থেকে একটু বেশি শেষ বলতে গেলে এক হিসাবে, মাঝামাঝি শেষ, ঠিক আছে? তো আমরা একটা আমি চেষ্টা করবো নেক্সট দিনই প্র্যাকটিস শিট দিয়ে ফেলতে। প্র্যাকটিস শিট দিয়ে ফেলে মাঝামাঝি অংশটাকে প্র্যাকটিস শিট করে ফেলবো, তারপরে আরেকটা অংশ যেটা থাকবে সেইটার জন্য করে প্র্যাকটিস শিট করে ফেলবো। চ্যাপ্টারটা দুইটা অংশ বিভক্ত। তো আজকে আমরা আর বাকি আছে এই মাঝামাঝি শেষ হইতে বাকি আছে কি জানো? মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য আছে, মহাকর্ষীয় বিভব জিনিসটা আছে। একটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র আর একটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র হেডিং দাও, মহাকর্ষীয় ক্ষেত্র। ঝটপট হেডিং দাও। লিখো কোনো বস্তুর চারপাশে, হ্যাঁ মহাকর্ষীয় ক্ষেত্রের সংজ্ঞা, মহাকর্ষীয় ক্ষেত্রের সংজ্ঞা একটু লিখে ফেলো তো স্যার দেখি। কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে এর মহাকর্ষীয় প্রভাব, এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, মানে এরপরে লিখবো অর্থাৎ, অর্থাৎ অন্য কোনো বস্তু রাখা হলে সেটি আকর্ষণ বল লাভ করে। অর্থাৎ এখানে লিখবো অর্থাৎ অন্য কোনো বস্তু রাখা হলে অন্য কোনো বস্তু রাখলে সেটি আকর্ষণ বল অনুভব করে, সেটি আকর্ষণ বল অনুভব করে, তাকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে। ক্ষেত্র সবসময় একটা জায়গা, অঞ্চল। এই যে দেখো, যেই জায়গা জুড়ে, যেই অঞ্চল জুড়ে, এইখানে কিন্তু চারপাশে যে অঞ্চল জুড়ে, অঞ্চলটার কথাই বলা হচ্ছে। তাকে বলতে আসলে অঞ্চলটাকেই বোঝাচ্ছে, এই যে তাকে, এই অঞ্চলটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? সো কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু রাখলে সেটি আকর্ষণ বল অনুভব করবে, তাকে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র বলবো। মহাকর্ষীয় ক্ষেত্রে একটা জায়গা, এইটা তার প্রভাব বোঝার জন্য, তার ক্ষমতা, মানে তার এখানে কার্যকারিতা, ক্ষমতা শব্দটা বললে ভুল হবে, কার্যকারিতাটা আছে, বুঝতে পারছো? সে কার্যকর, এর বাইরে গেলে তার কোনো কাজ নাই, বুঝতে পারছো? যেমন
হ্যাঁ, চুম্বকের এই কথাটা বলতে আছে, চুম্বকের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র আছে। তুমি দেখবা যে কি দুটো চুম্বক যখন তুমি পাশাপাশি আনছো, দেখবা যে এরা একে অপরকে আকর্ষণ করতেছে না, আর একটু কাছে নিয়ে আসছো যখন টুস করে আকর্ষণ করে ফেলছে, তারপর তুমি ক্ষেত্রের ভিতরে নিয়ে আসছো। ক্ষেত্রের ভিতরে আনা পর্যন্ত সে আকর্ষণ বল দেখাচ্ছে না, যেই মুহূর্তে ক্ষেত্রের ভিতরে ঢুকে গেছে টান দিয়ে নিয়ে আসছে। থিওরিটিক্যালি সরি ম্যাথমেটিক্যালি যদি তুমি করো, থিওরিটিক্যালও বলতে পারো, ম্যাথমেটিক্যালি যদি তুমি করো, ম্যাথমেটিক্যালি এই ক্ষেত্রগুলো অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। ম্যাথমেটিক্যালি চুম্বক বড় হোক ছোট হোক, ক্ষেত্রটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকে ম্যাথমেটিক্যালি। কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে এই ক্ষেত্রটা ছোট থাকে। কেন? কারণ একটা সময়ের পরে এটা শূন্যের কাছাকাছি মান চলে যায়। বলের মান শূন্যের কাছাকাছি চলে গেলে ওইখানে আমরা জিরো ধরে ফেলি, লিমিট টেন্স টু জিরো। তো ম্যাথের মধ্যে লিমিট নামে একটা জিনিস আছে, ঠিক আছে? সো ওই ব্যাপার স্যাপারগুলো তোমাকে একটু ভালো মতো কনসিডারেশনে আনতে হবে। সো ম্যাথমেটিক্যালি এটা অসীম পর্যন্ত হইলে আবার ম্যাথ আবার এটাকে কি করতে জাস্টিফাই করতেছে কি, যখন এটা টেন্স টু জিরো হয়ে যায় তখন আসলে থাকা যে কথা না থাকা কি কথা। তাহলে একটা নির্দিষ্ট সীমানায় গিয়ে, শোনো রোহিত কথা বলো না, এদিকে দেখো, একটা নির্দিষ্ট সীমানায় গিয়ে আমরা কি পাচ্ছি, আমরা এটাকে শূন্য পাচ্ছি। তাহলে ওই সীমানা পর্যন্ত আমরা এটাকে তার ক্ষেত্র বলছি, ঠিক আছে? ক্ষেত্র কয়েক প্রকার আছে আমাদের ফিজিক্সে, তোমরা খুব বেশি করে যেগুলো পড়বা সেটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র তোমরা সেকেন্ড পেপারে পড়বা, ঠিক আছে? সো মহাকর্ষীয় ক্ষেত্র দেখলাম। এখন এখানে একটা রাশি পড়ব, মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে বিভিন্ন বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য বের করব। এই যে আমি কথা বললাম, এই যে একটা বস্তু, এটা ধরো যে পৃথিবী, আমাদের পৃথিবীটা খুবই সুন্দর। তো আমাদের এই পৃথিবীর মধ্যে ধরো একটা ক্ষেত্র আছে পৃথিবীর, এই একটা জায়গা অঞ্চল আছে, এর বাইরে পৃথিবীর আর কোনো আকর্ষণ বল কাজ করে না। আমি এটার বাইরে চলে যাব, পৃথিবী আমার আর টানতে পারবে না। তাহলে এটা পৃথিবীর ক্ষেত্র, ঠিক আছে স্যার? তো ক্ষেত্রের এক একটা বিন্দুতে তার বল প্রয়োগ করার ক্ষমতা কি হবে? এক এক রকম হবে। তো এই যে একটা বিন্দুর প্রপার্টি সবসময় রাখবা, প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য শব্দটা ফিজিক্সের, সেটা কিন্তু স্থান নির্ভর, ক্ষেত্রের ভিতরে বিন্দু নির্ভর। ক্ষেত্রের এক একটা বিন্দুতে প্রাবল্য আমরা এক এক রকম পাবো। কোনো কোনো ক্ষেত্রে দুইটা বিন্দুর জন্য সেম পেতে পারি, কিন্তু নট নেসেসারিলি যে সব বিন্দুর জন্য সেম হতে হবে। এক একটা পয়েন্টে, এই পয়েন্টে একটা পাবো, তার থেকে একটু দূরে গেলে আরেকটা পাবো। তাহলে আমরা বিন্দুর জন্য, ক্ষেত্রের ভিতরে এক একটা বিন্দুর জন্য আমরা ক্ষেত্র প্রাবল্য এবং বিভব হিসাব করব, ঠিক আছে? দুইটা রাশি। তো মহাকর্ষীয় ক্ষেত্রের পড়ার সময় আমাকে দুইটা রাশি নতুন করে শিখতে হবে। সেটা কি কি? এক নাম্বার হচ্ছে কি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, নাম্বার 2 হচ্ছে তোমার কি মহাকর্ষীয় বিভব। সেই দুইটা জিনিস আমাদেরকে পড়তে হবে। সো চলো এরপরে তোমরা সাব হেডিং দাও এটার মধ্যে, যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এটা মুছি কেমন স্যার? কোন কোন জায়গায় প্রাবল্য শব্দটাকে তীব্রতা নিয়েও ইউজ করে, বিশেষ করে তড়িৎ আর চুম্বকের ক্ষেত্রে এই তীব্রতা শব্দটা বেশি ইউজ করে। তড়িৎ তীব্রতা, চুম্বক তীব্রতা, এগুলো কিন্তু তোমার কি ক্ষেত্র প্রাবল্যকেই বোঝাচ্ছে। আর এখানে আমরা করতেছি হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এখানে কি বলতেছে লিখো, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক, না একক ধনাত্মক বলতে কিছু নেই, একক ভরের, একক ধনাত্মক হচ্ছে তোমার তড়িৎ আর ক্ষেত্রে, তড়িতের ক্ষেত্রে ইউজ হয়। সো মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু রাখা হলে, নাকি একটি একক ভরের বস্তু স্থাপন করলে বা রাখা হলে ওই বলের উপর যে বল ক্রিয়া করে
ভরের বস্তু স্থাপন করলে বলে এনাফ হবে, স্থাপন করলে ওই ভরের উপর, মহাকর্ষীয় ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু রাখা স্থাপন করলে ওই ভরের উপর প্রযুক্ত বল, ওই ভরের উপর যে বল ক্রিয়া করে, সেটা লিখো, যে বল ক্রিয়া করে, ওই ভরের উপর যে বল ক্রিয়া করে, এটা ব্যাকরণভাবে সবচেয়ে বেশি শুদ্ধ। ওই ভরের উপর যে বল ক্রিয়া করে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে, প্রাবল্য বলে। প্রশ্ন হইল স্যার যে বল ক্রিয়া করে, এই শব্দটা দেখো স্যার, তাহলে ক্ষেত্র প্রাবল্য একটা বল, কার উপরে বল? একক ভরের বস্তুর উপরে বল। তাহলে আমরা বলের সূত্র কি পড়ছিলাম? বলের সূত্র F ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, কিংবা M1 M2 দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাইলে এইখানে আমরা ক্যাপিটাল এম কাকে বলতেছি? যার ক্ষেত্র তারে ক্যাপিটাল এম বলতেছি। ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দু নিলাম, এইখানে একটা বাইরে থেকে স্মল এম বরের বস্তু এনে রাখলাম, এখানে স্থাপন করলাম, করলে এ একটা বল অনুভব করবে না স্যার? এ একটা বল অনুভব করছে। তাহলে এটাকে আগে এখানে এভাবে লিখি, তো ক্ষেত্র প্রাবল্যকে আগে এভাবে লিখি, দেখো স্যার, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল এফ ডিভাইডেড বাই এম। আবার আমরা যদি হিসাব করি, এফ সমান কি আছে, ওই যে ওখানে চিত্রের মতো করে যদি বসাই, এফ সমান একটা ভর ক্যাপিটাল এম একটা স্মল এম ডিভাইডেড বাই কি হবে, এইখানে যেই দূরত্বটা হচ্ছে এটাকে আমরা স্মল আর বলতেছি, এটাকে আমরা স্মল আর স্কোয়ার লিখলাম। এবার একটু খেয়াল করে দেখো তো স্যার, আমরা যদি ই বের করতে হয়, সুতরাং প্রাবল্য শর্টকাটে লিখতেছি, সুতরাং প্রাবল্য ই ইকুয়াল এফ বাই এম থেকে আমরা কি পেলাম, এম যদি কেটে দিই তাহলে জি এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার পাবো কিনা স্যার? পাবো, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক লিখতে পারো, এর একক হইল, যেহেতু নিউটনকে মিটার দিয়ে নিউটনকে কেজি দিয়ে ভাগ করছি, এটা হচ্ছে নিউটন পার কেজি, এটা হচ্ছে নিউটন পার কেজি। ঠিক আছে, তারপরে তোমরা একটা নোট লিখো, দেখো তো স্যার জিএম বাই আর স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন করলে আমরা স্মল জি অভিকর্ষ ত্বরণে পেয়ে যাই না স্যার? তাহলে এখানে তোমরা একটা লিখতে পারো। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, কি লেখাবো সেটাকে বলি, বুঝাই দিই। কথা বলতে যদি ভুল বলে ফেলো, কথা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, ভাইভাতে স্যার ধরে ফেলবে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান কি বললাম? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান ওই বিন্দুতে, মানে মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান ওই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের সমান, মানটা সমান। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণ সমান বলতে পারবা না, মানটা সমান, নিউমেরিক্যাল ভ্যালু সমান। সংজ্ঞায়ন তো ডিফারেন্ট, ঠিক না? দুটো তো দুই রকম রাশি, কিন্তু মানটা সেম হয়ে গেছে সূত্রের কারণে। বুঝতে পারছো নাকি পারো নাই? তো লিখে ফেলো যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য, ওই বিন্দুতে প্রাবল্যের মান, মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্যের মান, ক্ষেত্র প্রাবল্যের মান
মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান ওই বিন্দুর অভিকর্ষ ত্বরণের সমান। অভিকর্ষজ ত্বরণের সমান। ওই বিন্দুর অভিকর্ষজ ত্বরণের সমান। ঠিক আছে, কয়টা বাজে? 4টে বেজে গেছে না? সবাইকে বুঝতে পারছো স্যার? তাহলে মহাকর্ষীয় প্রাবল্যটা বুঝতে পারছো? সূত্র এমসিকিউতে আসলে পারবা। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, রিটার্নে আসতে খুব কম আসতে পারে, তোমাদের অ্যাডমিশনে কিছু জিনিসপাতি আসতে পারে এমসিকিউ বা আদার্স জিনিসপাতিতে। আমরা নেক্সট দিন মহাকর্ষীয় বিভব করে এই অংশটার ক্ষান্ত করব, শেষ করব, তারপরে হচ্ছে তোমার কি এটার অঙ্ক প্র্যাকটিস করব, তারপরে আরেকটা সেকেন্ড অংশ থাকবে। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।